গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছো। আমরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা 15 ক্লাসে চলে এসেছি অলরেডি। আমি আশা করব বিগত ক্লাসগুলোতে যা পড়িয়েছি তোমরা সেগুলো বুঝতে পেরেছ এবং পড়েছ। আমি প্রকৃত আরোহ শেষ করেছি 3য় অধ্যায়ে। আজকে আমি অপ্রকৃত আরোহে চলে যাব। তার আগে তোমাদেরকে আমি দুটো ফ্যালাসি দেখিয়ে যাব। একটি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের, আরেকটি হচ্ছে অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তির উদাহরণ। ফ্যালাসি কাকে বলে তোমরা নিশ্চয়ই পড়ে এসছো ফার্স্ট ইয়ারে। ফ্যালাসি হচ্ছে যুক্তিবিদ্যায় এমন কিছু নিয়ম আছে, কিছু কিছু বিষয়, যেহেতু অনুমান সংক্রান্ত বা সহানুমান সংক্রান্ত, তোমাকে কিছু রুলস দিবে, নিয়ম দিবে। যখন এই রুলসগুলো বা নিয়মগুলো তোমরা ফলো না করবে, তখনই যুক্তিবিদ্যার ভাষাকে কী বলা হয়? অনুপপত্তি বা ফ্যালাসি। আচ্ছা, প্রথমেই আমি চলে যাচ্ছি অসাধু সাদৃশ্যমূলক অনুমানের। তোমাদের পেজ নাম্বার 91-এ দেখবে 4-5টা উদাহরণ দেওয়া আছে। তোমরা উদাহরণগুলো ফলো করবে। আমি জাস্ট একটা লিখে দিলাম। তোমাদের পরীক্ষার খাতায় ধরো এই উদাহরণটা দেওয়া থাকবে, বা তোমাকে বলবে যে বৈধতা বিচার করো। তোমাকে যখন বলবে এই উদাহরণটা দিয়ে, সাপোজ এই উদাহরণটা দিয়ে এটা কিসের দৃষ্টান্ত বা কিসের উদাহরণ, তখন তুমি বলবে যে এটা অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। তখন কিন্তু তুমি ভুলেও বলবে না এটা একটা ফ্যালাসি। সরাসরি তখন তুমি ফ্যালাসি বলবে না। আর যদি জিজ্ঞেস করে এটা কি কোনো অনুপপত্তি, তখন তুমি বলবে হ্যাঁ, এটা অনুপপত্তি। তাহলে প্রথমে যখন এটাকে বলা হবে এটা অনুপপত্তি, তখন তুমি এটার বৈধতা বিচার করবে। এবং বৈধতা বিচার করবে ঠিক এভাবে। যদি বলো যে অনুপপত্তি, তখন বলবে যে এই অনুপপত্তিটার নাম কি। প্রথমে তুমি নাম লিখবে, এখানে প্রথমে হেডলাইন দিয়ে দিবে। প্রথমে 1 নাম্বার হচ্ছে অনুপপত্তির নাম। তোমরা দেখেই বুঝতে পারছো, মানুষের মতো গাছপালারও জন্ম, বৃদ্ধি, ক্ষয়, মৃত্যু আছে। মানুষের বুদ্ধি আছে, গাছপালারও বুদ্ধি আছে। আমি গত ক্লাসে বলেছিলাম, যখন থেকে বুদ্ধি, আমরা জানি গাছপালার বুদ্ধি নেই। এখানে কি করছে? কম্পেয়ার করছে কার সাথে? মানুষের সাথে গাছপালার। দুটো বিষয়ের মধ্যে কম্পেয়ার। তো যখনই আমরা কম্পেয়ার দেখব এবং যেটা কি অমৌলিক এবং অপ্রাসঙ্গিক, তাহলে আমরা বুঝতে পারছি মানুষের বুদ্ধির সাথে গাছপালার বুদ্ধি এটা একেবারে অপ্রাসঙ্গিক, এটা হচ্ছে অসাধু। তুমি সাথে সাথে এখানে লিখবে যে উল্লিখিত যুক্তিটি হচ্ছে অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি। অনুপপত্তির সংজ্ঞা, তখন তুমি অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তির সংজ্ঞাটা লিখে দিবে। যখন দুটি বিষয়ের মধ্যে অমৌলিক, অপ্রাসঙ্গিক এবং অনাবশ্যক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করা হয়, তাকে বলা হয় অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি। তারপরে তুমি যুক্তিটার বিশ্লেষণ করবে। অর্থাৎ এখানে যে দেখানো হয়েছে কি, যে অমৌলিক, তারপরে হচ্ছে কি গৌণ, গুরুত্বহীন এবং বাহ্যিক সাদৃশ্যের উপর ভিত্তি করে এখানে সিদ্ধান্তটা গ্রহণ করার ফলে এই ধরনের অনুপপত্তি ঘটেছে। এবং মানুষের বুদ্ধি আছে আর গাছপালার বুদ্ধি আছে, এটা হচ্ছে একেবারেই কৃত্রিম এবং ভ্রান্ত। সুতরাং যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে অবৈধ, ফলে এখানে অনুপপত্তি ঘটেছে। তাহলে তোমরা বুঝতে পারছো, এখানে বইতে তোমাকে এই সাইডে দেওয়া আছে 4টা এবং তার আগের পেজগুলোতে দেওয়া আছে প্রায় 10টার মতো দেওয়া আছে। সবগুলো উদাহরণ, অসাধু উদাহরণগুলোই হচ্ছে অনুপপত্তি। মনে থাকবে? আচ্ছা, এবং এভাবেই তোমাকে যখন দুটো কম্পেয়ার করে পার্থক্য লিখতে দিবে, সাধু অসাধুর মধ্যে পার্থক্য, তখন তোমাকে এই উদাহরণগুলোই দিবে। তাহলে আমরা যতগুলো অসাধু আর সাধুর উদাহরণ আছে পড়ে ফেলবো। অবশ্যই মনে রাখবে, সাধুর উদাহরণগুলো কিন্তু ফ্যালাসি নয়। ফ্যালাসি হচ্ছে শুধুমাত্র অসাধু উদাহরণগুলো। আচ্ছা, এখন তোমাদের আমি দেখাই একটা অবৈজ্ঞানিক আরোহের উদাহরণ। অবৈজ্ঞানিক আরোহের যে অনুপপত্তি, তাকে কিন্তু বলা হয় অবৈধ সামান্যীকরণ বা অবৈধ সার্বিকীকরণ। এটা তোমরা পেজ নাম্বার 91-এর নিচের দিকে দেখতে পাবে। যে তোমাকে যখন এই টাইপের দিবে, এ যাবৎ, এখন পর্যন্ত, আজ পর্যন্ত, এই টাইপের উদাহরণ দিয়ে বলবে এ যাবৎ যত মানুষ দেখেছি তারা প্রত্যেকে স্বার্থপর, সুতরাং সব মানুষ হয় স্বার্থপর।
এই টাইপের যখন উদাহরণ থাকবে ঠিক আগের মতো যদি বলে এটা কিসের দৃষ্টান্ত, কোন অনুমানের দৃষ্টান্ত বা কার, তখন তুমি বলবে জাস্ট এটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। যদি ব্যাখ্যা করতে বলে তখন তুমি শুধু অবৈজ্ঞানিক আরোহের ব্যাখ্যা দিবে। আর যদি তোমাকে বলে উল্লেখিত যুক্তিটিতে কোনো অনুপপত্তি ঘটেছে, তুমি বলবে হ্যাঁ উল্লেখিত যুক্তিটিতে অবৈধ সামান্যীকরণ বা অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে। এটি একটি, তারপরে তুমি বলবে এটি একটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। প্রথমে যেমন আমি শর্টকাটে লিখলাম অনুপপত্তির নাম, এখানে অবৈধ সার্বিকীকরণ জনিত অনুপপত্তি ঘটেছে। সংজ্ঞা, অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা দিবে। আমি অনেকবার পড়িয়েছি অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা কাকে বলে, তোমরা পড়ে ফেলবে। কেবলমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে এবং কতিপয় বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণে অবাধ এবং নিরপেক্ষ, কতিপয় বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণে অবাধ অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে যখন একটি সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। তারপরে তুমি যুক্তিটার বিশ্লেষণ দেবে, ঠিক আছে? তারপরে বলবে যে যুক্তিটি অবৈধ। কেন অবৈধ? 91 পেজে দুইটা স্কোর। এই দুটা হচ্ছে এই অধ্যায় তোমার প্যারাসে মনে থাকবে। তাহলে আমি এটা তোমাদের পড়া দিয়ে দিলাম প্রকৃত আরোহের সাথে সাথে। এখন আমি চলে যাব সরাসরি অপ্রকৃত আরোহ, ঠিক আছে? যাই অপ্রকৃত আরোহে। অপ্রকৃত আরোহ কাকে বলে? যে আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত, অর্থাৎ যে আরোহের মধ্যে আরোহমূলক লম্ফ নেই তাকে বলে কি? অপ্রকৃত আরোহ। অপ্রকৃত আরোহ 3 প্রকার, অর্থাৎ অপ্রকৃত আরোহ হচ্ছে আচ্ছা, অপ্রকৃত আরোহ 3 প্রকার। একটি হচ্ছে কি? পূর্ণাঙ্গ, 2 যুক্তিসমূলক, 3 ঘটনা সংযোজন। অর্থাৎ এই 3টার মধ্যে কি নেই? এই 3টার মধ্যে আরোহমূলক লম্ফ নেই। আমি একসাথে তোমাদের 3টা এখন সংজ্ঞা না পড়িয়ে একটি একটি করে ডিটেলস পড়াবো। প্রথমটাই হচ্ছে অপ্রকৃত আরোহের প্রথম রূপ হচ্ছে পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ আরোহ কাকে বলে? যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তে পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। মানে কি? পেজ নাম্বার 93 খুলবে, ঠিক আছে? খোলার পরে দেখবে যে প্রথমে, আগে ধরো তুমি সংজ্ঞা কিছু বুঝতে পারছো না, প্রথমে তুমি উদাহরণ পড়বে। যেমন একটি ঝুড়িতে 25টি আম রাখা হলো। এখন 25টি আমের প্রত্যেকটি একটি একটি করে তোমাকে দেখে তুমি বললে যে মিস ঝুড়ির সবগুলো আমই হয় মিষ্টি। এই যে তুমি বললে ঝুড়ির সবগুলো আম হয় মিষ্টি এবং প্রত্যেকটা আম কিন্তু তুমি দেখেছো, মানে টেস্ট করেছো। তাহলে কি বলছে? যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়। বা একটি আলমারি থেকে তোমাকে বলা হলো যে দেখো তো এই আলমারির মধ্যে কয়টা বই আছে, তুমি এসে বললে মিস এই আলমারির সবগুলো বই হচ্ছে গল্পের বই, বা এই আলমারির সবগুলো বই হচ্ছে লজিকের বই। যখন তুমি এভাবে বলবে যে আলমারির প্রত্যেকটি বই হচ্ছে যুক্তিবিদ্যার বই, একটি একটি করে বই নামিয়ে তুমি কি করে দেখলে যে প্রত্যেকটি বই লজিকে, তারপর তুমি সিদ্ধান্ত নিলে যে এই আলমারির সবগুলো বই হচ্ছে লজিকের। এই যে দৃষ্টান্তটা নেওয়া, এটাকেই বলা হয় পূর্ণাঙ্গ আরোহ। তাহলে সংজ্ঞাটা কিভাবে পড়বে? যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে একটি সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকেই বলা হয় পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ। এখানে আরেকটি কথা আছে, পূর্ণাঙ্গ আরোহ যে কী করা হয়, মধ্যযুগে স্কলাস্টিক যুক্তিবিদগণ
পূর্ণাঙ্গ আরোহকে নিখুঁত আরোহ বলে অভিহিত করেছেন। অর্থাৎ এই পারফেক্ট ইন্ডাকশন আরোহের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয় কোনো তথাকথিত সার্বিক বাক্যের অন্তর্গত প্রত্যেকটি দৃষ্টান্ত পরীক্ষা করার পর সেই তথাকথিত সঠিক বাক্যটিকে সিদ্ধান্ত হিসেবে স্থাপন করার যে প্রক্রিয়া তাকেই বলা হয় পূর্ণাঙ্গ আরোহ। যেমন একটি ঝুড়িতে রাখা 25টি আম দেখিয়ে বলা হলো এই ঝুড়ির সবগুলো আম হয় মিষ্টি। এখন এই সার্বিক বাক্যটি সত্যতা প্রতিষ্ঠা করার জন্য তুমি প্রত্যেকটি আম একটি একটি করে খেয়ে বলে যে সত্যি সত্যি ঝুড়ির প্রত্যেকটা আম হয় মিষ্টি। এইভাবে প্রত্যেকটা দৃষ্টান্ত পরীক্ষা করার প্রেক্ষিতে যে সার্বিক যুক্তি বাক্যটি স্থাপন করা হয় যে এই ঝুড়ির সব আম হয় মিষ্টি, এটাই হচ্ছে পূর্ণ গণনামূলক আরোহ বা পূর্ণাঙ্গ আরোহ। তাহলে তোমরা বুঝতে পারছো যে এইটার আরেকটা নাম হচ্ছে পূর্ণাঙ্গ আরোহের আরেকটা নাম হচ্ছে কি পূর্ণ গণনামূলক আরোহ। অর্থাৎ পরীক্ষার খাতায় যদি পূর্ণ গণনামূলক আরোহ কাকে বলে তাহলে তুমি বলবে যে পূর্ণাঙ্গ আরোহ। তোমরা এই দৃষ্টান্তটা এই সংজ্ঞাটা মুখস্থ করতে পারো। পেজ নাম্বার 93-তে যে আছে কোনো তথাকথিত সার্বিক বাক্যের অন্তর্গত এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? আচ্ছা, পড়ার পরে তোমরা উদাহরণ সেটাই দিবে। একটি ঝুড়িতে 25টি আম আছে, এই উদাহরণটাই দিবে। পূর্ণাঙ্গ আরোহে একটা জিনিস মনে রাখবে, আমি এখন দৃষ্টান্তটা লিখে তোমাদেরকে দেখাবো। এখানে টোটাল তোমাদের 11টা বৈশিষ্ট্য আছে, 11টা বৈশিষ্ট্য আমি পড়াবো। পূর্ণাঙ্গ আরোহের পরীক্ষার খাতায় যখন আসে দেখবে যে উদাহরণটা দিয়ে আসবে এবং সেখানে লেখা থাকবে একটি আলমারির নির্দিষ্ট সংখ্যক কতগুলো দৃষ্টান্ত থাকবে এবং ওই প্রত্যেকটা দৃষ্টান্ত দেখবে যে আলাদা আলাদাভাবে নিরীক্ষণ বা পরীক্ষা করার পরে এই কথাটা থাকবে। তারপরে বলা হবে যে সব আলমারির বই বা সব ঝুড়ির আম হয় মিষ্টি। যেমন এখানে আমি এই উদাহরণটা দিয়ে দিচ্ছি। একটি ঝুড়িতে ঝুড়িতে 25টি আমি দেখতে পারলাম 25টি দেখি বলা হলো ঝুড়ি অর্থাৎ পরীক্ষার খাতায় এই ধরনের তোমার উদাহরণ থাকবে বা বলা হবে একটা বাগানে গিয়ে দেখা হলো যে সবগুলোই লিচুর গাছ, তখন বলা হবে ওটি হচ্ছে গিয়ে লিচুর বাগান। তখন তুমি বলবে যে এই উদাহরণটি হচ্ছে পূর্ণাঙ্গ আরোহণ। আর সংজ্ঞাটা দিবে বইয়ের 93 পেজে কোনো তথাকথিত সার্বিক বাক্যের অন্তর্গত প্রত্যেকটি দৃষ্টান্ত নিরীক্ষণের পর ওই উদাহরণ সংজ্ঞাটা, ঠিক আছে? তাহলে এটা ধরে ধরে আমি তোমাদের বৈশিষ্ট্যগুলো দেখিয়ে দিচ্ছি। বা এই সংজ্ঞাটা দিলেও হবে যে আরোহণ মানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ, অর্থাৎ 25টি মানে এখানে সকল মানে বোঝাচ্ছে যে নির্দিষ্টতা বলা হবে সেখানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে একটা সার্বিক সিদ্ধান্ত। অর্থাৎ এখানে যেহেতু সব আছে ঝুড়ির সব, তাহলে এটা হচ্ছে একটা সার্বিক সিদ্ধান্ত। তাহলে এখানে আমরা চলে যাই বৈশিষ্ট্যে। এক নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ সীমিত সংখ্যক দৃষ্টান্ত। ডিটেলসগুলো বই থেকে দেখে নিও। চলো আমরা পূর্ণাঙ্গ আরোহের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। এক নম্বর বৈশিষ্ট্য আছে
সীমিত সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। অর্থাৎ এখানে তুমি যে বলছো যে ঝুড়ির 25টি আমি হয় মিষ্টি বা এই ঝুড়ির সবগুলো আমি হয় মিষ্টি, এখানে প্রত্যেকটা দৃষ্টান্ত সম্পর্কে তুমি সিদ্ধান্ত করছো যে 1 নাম্বারটা 2 নাম্বারটা বা এই ঝুড়ির, বা যখন আমরা আলমারির সবগুলো বই হয় গল্পের বই বা উপন্যাসের বই, প্রত্যেকটি আলমারির একটা আলমারির প্রত্যেকটি তাকের বই হচ্ছে এই তাকের বই উপন্যাস, এই তাকের বইগুলো উপন্যাসের। এবার কি হচ্ছে প্রতিটি প্রাসঙ্গিক দৃষ্টান্তকে পৃথকভাবে পরীক্ষা করতে হয়। অর্থাৎ তোমার যে নির্দিষ্ট সংখ্যক বা সীমিত সংখ্যক দৃষ্টান্ত আছে সেই প্রাসঙ্গিক দৃষ্টান্তগুলোকে তুমি ইন্ডিভিজুয়ালি তোমাকে কী করতে হবে, পরীক্ষা করতে হবে। ঠিক আছে। সেকেন্ড বলছে স্বতন্ত্র দৃষ্টান্ত সংগ্রহ ও প্রকাশ। এখানে দৃষ্টান্তগুলো আলাদা আলাদা দৃষ্টান্ত সংগ্রহ করতে হয় এবং প্রকাশ করতে হয়। থার্ড, এই আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির স্পষ্ট কোনো প্রয়োগ নেই। অর্থাৎ এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি সরাসরিভাবে কোনো প্রয়োগ দেখা যায় না, অস্পষ্ট একটু প্রয়োগ দেখা যায়। কার্যকরণ সম্পর্ক একেবারেই নেই, অর্থাৎ এখানে কোনো কার্যকরণ সম্পর্ক থাকে না। ফিফথ, আরোহমূলক লক্ষ্য থাকে না। এটা আমরা প্রথমেই বুঝতে পেরেছি, যেহেতু এটা অপ্রকৃত আরোহ সেহেতু এখানে কোনো আরোহমূলক লক্ষ্য নেই। সীমাবদ্ধ দৃষ্টান্ত, আমি প্রথম থেকেই বলেছি এখানে সীমিত কয়েকটি দৃষ্টান্ত থাকবে। আমরা পরীক্ষার হলে কীভাবে এটা বুঝতে পারবো, যখন তোমার নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্ত বা সীমিত দৃষ্টান্ত দেওয়া থাকবে তখনই আমরা বুঝবো এটা হচ্ছে কি পূর্ণাঙ্গ আরোহ। অর্থাৎ এখানে দৃষ্টান্তগুলো একেবারে সীমাবদ্ধ। সংশ্লেষক যুক্তিবাক্য গঠন করে না। যেহেতু এখানে আরোহমূলক লক্ষ্য নেই সেহেতু এখানে জানা থেকে অজানাও যাওয়া হচ্ছে না, জ্ঞাত থেকে অজ্ঞাত যাওয়ার কোনো প্রক্রিয়া নেই। তাই এখানে কোনো সংশ্লেষক অর্থাৎ সিদ্ধান্তটা তোমাকে কোনো নতুন তথ্য দিবে না। সংশ্লেষক মানে কি, যে বাক্যের বিধুটা উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য দেয় বা সিদ্ধান্তটা নতুন তথ্য দেয়। এখানে ধরো ঝুড়িতে 25টা আম আছে, 24টা আমি তুমি খেয়ে দেখলে যে মিষ্টি, লাস্টে একটা আম ছিল 25, সেটাও দেখলে যে মিষ্টি, তখন কী হচ্ছে এখানে সিদ্ধান্তটা নতুন কোনো তথ্য তোমাকে দিচ্ছে না। জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় উত্তরণ ঘটে না। অর্থাৎ এটা 5-এর অনুরূপ, তুমি এটা লিখলেও লিখতে পারো বা তুমি যদি আরোহমূলক লক্ষ্য দাও তাহলে এটা না লিখলেও চলবে, কারণ আরোহমূলক লক্ষ্য হচ্ছে যে জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় উত্তরণে যাওয়া। যেহেতু এখানে আরোহমূলক লক্ষ্য নেই সেহেতু এখানে জ্ঞাত থেকে অজ্ঞাত যাওয়ারও কোনো প্রক্রিয়া নেই। সার্বিক বাক্য নয়। এখন কথা হচ্ছে তোমরা এখানে আমাকে একটা কোশ্চেন করতে পারো, মিস এখানে তো আছে সব ঝুড়ির সব আম হয় মিষ্টি, অর্থাৎ বা আলমারি সব, আচ্ছা আলমারি যখন এই সিদ্ধান্তটা লিখলে যে ঝুড়ির সব আম হয় মিষ্টি, এই সিদ্ধান্তটা যখন তুমি লিখলে এখানে কিন্তু সব আছে। এখন তুমি কোশ্চেন করছো মিল সব আছে কিন্তু এখানে লিখলো কেন যে সার্বিক বাক্য নয়? অ্যাকচুয়ালি এখানে যে আমরা সব বলছি এখানে কিন্তু আমরা জাস্ট ঝুড়ির বলছি। বৈজ্ঞানিক আরোহে যে বলেছিলাম সব মানুষ হয় মরণশীল, সেটা ছিল কি অতীত বর্তমান ভবিষ্যতের সব মানুষ। এখানে কিন্তু সেই সার্বিক অর্থে ব্যাপক অর্থে যে সব, এখানে কিন্তু সেই সব এটা একটা নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে সব, অর্থাৎ তুমি ঝুড়ির সব বলছি। বা যখন আমি বলছি এই পর্যন্ত যত কাক দেখেছি কালো দেখেছি, কালো ছাড়া অন্য কোনো কাক দেখিনি, সব কাক হয় কালো। যখন আমি অবৈজ্ঞানিকে বলছি যে সব কাক, তখন কিন্তু আমি অতীত বর্তমান ভবিষ্যতের সব কাক বলছি, কিন্তু এখানে জাস্ট আমি কী বলছি ঝুড়ির সব আম।
অর্থাৎ সীমাবদ্ধ দৃষ্টান্তের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? অর্থাৎ সীমিত সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে একটা সিদ্ধান্ত করছি। সুতরাং এই অর্থেটা সার্বিক বাক্য নয়। এখান থেকে তোমাকে একটা টার্ম দিয়ে হয়তো একটা বৈশিষ্ট্য থেকে বলবে, দিয়ে দিল সংশ্লেষক যুক্তি বাক্য কেন গঠন করে না, বা বলবে পূর্ণাঙ্গ আরোহের বাক্যটা কেন সার্বিক নয়, কিন্তু তুমি বলছো মিস তো শিখিয়েছে সব ক্ষেত্রে সার্বিক হবে। এখানে সার্বিক, তবে যথার্থ অর্থে যেটা সার্বিক বলতে আমরা যা বুঝি সেই অর্থে সার্বিক নয়। সিদ্ধান্তটি নিশ্চিত। সবসময় মনে রাখবে, যদিও পূর্ণাঙ্গ আরোহে একটি অপ্রকৃত আরোহ, তথাপি এই সিদ্ধান্তটা নিশ্চিত। কেন নিশ্চিত? ঝুড়ির সবাম, কেননা তুমি তো প্রত্যেকটা দৃষ্টান্তকে পৃথকভাবে পরীক্ষা, অর্থাৎ প্রত্যেকটা দৃষ্টান্তকে যখন আমরা পৃথক আলাদা করে পরীক্ষা করি, তখন আমাদের অলরেডি কী হয়ে যায়, সিদ্ধান্তটা নিশ্চিত হবে, কারণ আমি প্রত্যেকটা দৃষ্টান্তকে আলাদা আলাদাভাবে পরীক্ষা করছি। তাহলে মনে রাখবে, পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটা একেবারে নিশ্চিত হবে। তাহলে আমরা আজকে কী পড়লাম? অপ্রকৃত আরোহ কাকে বলে, অপ্রকৃত আরোহের সংজ্ঞা এবং অপ্রকৃত আরোহ কয় প্রকার, তার মধ্যে আমরা পূর্ণাঙ্গ আরোহের সংজ্ঞা, উদাহরণ এবং বৈশিষ্ট্যটা দেখেছি। একটা জিনিস খেয়াল রাখবে, এখানে তোমার কোশ্চেন আসবে পূর্ণাঙ্গ আরোহের সাথে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিকের পার্থক্য, ঠিক আছে, বা যুক্তিসাম্যমূলকের পার্থক্য, অথবা ঘটনা সংযোজনের পার্থক্য। এভাবে তোমাদের আগেও শিখিয়েছি। তখন তুমি খাতার মধ্যে আজকে এই যে পড়িয়েছি, আমি আশা করব তোমরা এই বৈশিষ্ট্যগুলি তুলে ফেলবে, ঠিক আছে? 93 থেকে 94 পেজ তোমরা বৈশিষ্ট্যগুলো তুলে খাতায় লিখবে। যখন তোমার পার্থক্য আসবে, এবং অবশ্যই বোর্ডের কোশ্চেনটা দেখবে, 4 নাম্বার থেকে 3 নাম্বার থেকে 7 নাম্বারের মধ্যে এই কোশ্চেনটা আছে এই অধ্যায়ে। তখন তুমি কী করবে, কোশ্চেনগুলো দেখে দেখে নোটসটা রেডি করে ফেলবে যতটুকু পড়ানো হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা অপ্রকৃত আরোহ শুরু করলাম। একটা টপিক্সের আমাদের প্রায় অনেকখানি পড়া হয়ে গেল। তোমাদের আমি পড়া দিয়ে দিলাম আজকে, অপ্রকৃত আরোহ কী আর পূর্ণাঙ্গ আরোহ যতটুকু পড়িয়েছি। এ পর্যন্তই আজকে। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।